আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও ৮৩ জনের মৃত্যু, হাসপাতালে কমেছে রোগীর চাপ, গণহারে মানুষ মারা যাওয়ায় গোটা ভারত এখন জ্বলন্ত চিতা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দৃশ্যমান তৎপরতা নেই দুই সিটি কর্পোরেশনের, সর্বাত্মক লকডাউনে স্বাভাবিক নগর জীবন শিথিলের চিন্তাভাবনা সরকারের। কাল মার্কেট খোলার খবরে ঢাকামুখী জনস্রোত, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, অনেকে আজই খুলে শুরু করেছেন বেচাকেনা, প্রস্তুতি নিচ্ছেন অন্যরা। পুরান ঢাকায় আগুনে দগ্ধ দুজন লাইফ সাপোর্টে, আগামী বছর জুনের আগে কেমিক্যাল গোডাউন সরানো যাবে না জানালো বিসিক। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৬৯৭ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। নতুন মৃত্যু ও শনাক্তের সংখ্যা আগের কয়েকদিনের তুলনায় কম। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চাপ কিছুটা কমেছে। সর্বাত্মক লকডাউনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৮৮ জন। গত কয়েকদিনের তুলনায় শনিবার মৃতের সংখ্যা কমেছে, আর এ পর্যন্ত করোনায় ১০,৯৫২ জন মারা গেছে। আগের কয়েকদিনের তুলনায় ধারাবাহিকভাবে করোনায় আক্রান্ত নতুন শনাক্ত রোগীও কমেছে। শনিবার ২,৬৯৭ জন শনাক্ত হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ৩,৬২৯ জন। এ পর্যন্ত শনাক্ত রোগী ৭,৪২,৪০০ জন। এদিকে রাজধানীর হাসপাতালেও কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর চাপ। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আগের কয়েকদিনের তুলনায় রোগী কম আসছে, ভর্তিও হয়েছে তুলনামূলক কম। এখন সমস্যা শ্বাসকষ্ট প্রধান সমস্যা এটাই, তবে আগের থেকে একটু ইমপ্রুভ করছে। জ্বর ঠান্ডা কাশি ছিল, আমরা পরীক্ষা করে ওনার পজিটিভ ধরা পড়ে। কি জয় না, আমার স্বামী মরেছে। কবে? এখন লকডাউনের কারণে করোনা সংক্রমণ কমেছে বলেই দাবি করেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক। লকডাউন হওয়ার পরে কিন্তু রোগীর ভর্তি সংখ্যা ভালোই কমেছে আমি বলবো। এক পর্যায়ে প্রায় ২০০ রোগীর মতো ভর্তি ছিল, কিন্তু এখন গত এই লকডাউনের পর থেকে প্রতিদিনই কিছু কিছু কমছে। আইসিইউতে সাধারণত খালি থাকে না। লকডাউন শিথিল হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ দেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে করোনায় মৃত্যুপুরী ভারতের রাজধানী দিল্লি, জায়গা কুলোচ্ছে না শ্মশানে, তাই তো লোকালয়ে গণচিতা। মরদেহ দাহ করতে দীর্ঘ সারি। এদিকে ঠাঁই মিলছে না হাসপাতালেও, তীব্র সংকট অক্সিজেনের। কেবল দিল্লি নয়, এই চিত্র পুরো ভারতেরই। ড্রোনের চিত্র বলছে করোনায় গণহারে মৃত্যুর কারণে গোটা ভারতই এখন জ্বলন্ত চিতায় রূপ নিয়েছে। মুবাল্লিক করিমের রিপোর্টে বিস্তারিত। সারি সারি চিতা জ্বলছে দিনরাত। হাসপাতালে ঠাঁই না মেলাতে অনেকেই পথে পথে ঘুরতেই করোনায় হার মেনেছেন জীবনের কাছে। শেষকৃত্য সম্পন্নের জন্য শ্মশানে লাশ নিয়ে অপেক্ষায় স্বজনেরা। এই সারি এতই দীর্ঘ যে কখনো কখনো মরদেহ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে ২ দিন পর্যন্ত। চিতা জ্বালানোর জন্য কাঠেরও তীব্র সংকট। ড্রোন থেকে তোলা ভারতের রাজধানী দিল্লির ছবিটিতে দেখা যায় মাঝখানে সরু দেয়াল, একপাশে নিঝুম জনবসতি, আর একপাশে জ্বলছে সারি সারি চিতা। মূল শ্মশানে জায়গা না পেয়েই অনেকে অস্থায়ী শ্মশানে গণহারে দাহ করেছেন প্রিয়জনদের। দিল্লির এমন চিত্র আগে কখনো কেউ দেখেনি, যেখানে গণহারে মরদেহ দাহ করায় পুরো এলাকা আচ্ছন্ন হয়েছে ধোঁয়ায়। তাতেই ঢাকা পড়েছে স্বজনদের চোখের পানি আর আহাজারি। মুবাল্লিক করিম, মাই টিভি। এদিকে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সাথে স্থলপথে যোগাযোগ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। তিনি নিম্ন আয়ের মানুষের জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে 3 মাসের প্রণোদনা এবং অর্থ সহায়তা দেওয়ারও আহ্বান জানান। মহামারীর এই সময় সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে লকডাউনের আড়ালে মূলত বিএনপি সহ বিরোধী মতকে দমন করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। পশ্চিমবাংলায় এই সংক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে, সেই জন্য আমরা মনে করছি বর্ডার স্থলপথের যে আপনার সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। প্রথম থেকেই ভারতের বিকল্প সূত্র থেকেও টিকা কেনার কথা বারবার করে আমরা বলেছি। এখন মূলত ভ্যাকসিন সংগ্রহ একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ ভারত তাদের রপ্তানি বন্ধ করেছে। চলমান লকডাউনে ঢাকার 2 সিটি কর্পোরেশন এখনও নাগরিক সহায়তা এগিয়ে আসেনি, এমন অভিযোগ নগরবাসীর। তারা জানান, গত বছর করোনার শুরুতে ব্লিচিং পাউডার সহ জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম সবার নজর কাড়লেও এবার মহামারীর দ্বিতীয় ঢেউ এই নগর কর্তৃপক্ষের কোনো কার্যক্রমই দৃশ্যমান নেই। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। করোনা শুরুর দিকে ঢাকার 2 সিটি কর্পোরেশন ব্লিচিং পাউডার ছিটানো সহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছিল। এসব রেখাপাত করে নগরীর সাধারণ মানুষের মনে। সর্বাত্মক লকডাউনে 10 দিন পার হলেও সেবামূলক সেসব কার্যক্রম নিয়ে মাঠে নেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গত বছর যেমন দেখেছি সিটি কর্পোরেশন থেকে ব্লিচিং পাউডার ছিটিয়েছে, রাস্তা দিয়ে ব্লিচিং পাউডারের পানি দিয়েছে, এবার সেরকম কোনো কিছু দেখা যায়নি। সিটি কর্পোরেশন জনগণকে যেভাবে সচেতন করেছে, গরিব অসহায় দুস্থ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এবার আমরা আসলে তার সিটে ফুটেও দেখতে পাইনি। এবার আর আগের মতো কোনো জনপ্রতিনিধিকেও দেখা যাচ্ছে না ত্রাণ সামগ্রী বিতরণ করতে। গতবার তুলনায় আমাদের যেভাবে মাননীয় মেয়র সাহেব সহযোগিতার দিক নির্দেশনা দিয়েছিল এবং ত্রাণে যেভাবে দিয়েছিল বা ঔষধ এবং ব্লিচিং পাউডারতে ধরে সম্পূর্ণ এলাকায় কিভাবে জীবাণু নির্মূল করা যায়, সেই হিসাবে এবার সেভাবে হয় না। কাজগুলো তখন শুরু হয়েছিল, শুরু করতে যায় একটা আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু এই 1 বছরে তো সেগুলো আমাদের রেগুলার ওয়ার্কের মধ্যে পড়েছে। কিন্তু এখন যেগুলো আমরা সবাই জানি, সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক পরিধান করতে হবে, যে আমাল ওয়ার্ডের কোনো পরিবার না খেয়ে আছে কিনা সেটার ব্যবস্থা আমি করব। টানা লকডাউনে সিটি কর্পোরেশনের নিরাপত্তা নিয়ে জনমনের প্রশ্ন দেখা দিলেও তা মানতে নারাজ ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশন দায় এড়াচ্ছে না, কোনো ক্রমেই দায় এড়াচ্ছে না এবং তার অব্যাহত কার্যক্রমগুলো তারা অব্যাহত রেখেছে। আপনি দেখেন, আমাদের উত্তর সিটি কর্পোরেশন যে পরিমাণ ব্লিচিং পাউডার গুলো ছিল সেইগুলো ইতিমধ্যে অঞ্চলে অঞ্চলে পৌঁছে দিয়ে সেইগুলো ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ পাচ্ছি, সেই টাকাও সেখানে যাচ্ছে, তারপরে আরো বরাদ্দ বাড়বে। আগের তুলনায় মানুষ সচেতন হওয়ায় সেবা কার্যক্রমের ধরনটা বদলেছে বলে জানান মোহাম্মদ সেলিম রেজা। করোনার এই দ্বিতীয় ঢেউটি অনেকটা অস্বাভাবিকভাবেই এসেছে এবং এই দ্বিতীয় ঢেউয়ের পরপরই সরকার অত্যন্ত আন্তরিক এবং আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে সিটি কর্পোরেশনও অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টিকে নিয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মক লকডাউন। নগর জীবন অনেকটাই স্বাভাবিক, রাস্তায় বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বেশিরভাগ চেকপোস্টে পুলিশ নেই, গুরুত্বপূর্ণ স্থানে সক্রিয় তারা। এদিকে চলমান লকডাউনের পর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কঠোর লকডাউনের 11তম দিনে রাজধানীতে অনেকটাই বেড়েছে যান চলাচল। সিগন্যালগুলোতে অপেক্ষা করতে হয় বেশ কিছুটা সময়। গণপরিবহন না থাকলেও রাস্তায় অবাধে চলছে সিএনজি, মোটরসাইকেল সহ প্রাইভেট কার ও জরুরি পণ্যবাহী গাড়ি। অধিকাংশ চেকপোস্টগুলোতে পুলিশের নজরদারি না থাকলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় পুলিশি তৎপরতা। মুভমেন্ট পাস ও বাইরে বেরোনোর যৌক্তিকতার কারণ তুলে ধরতে না পারলে যানবাহনের বিরুদ্ধে দেয়া হয় মামলা। মোটরসাইকেলে 2 জন, সিএনজিতে 1 জনের অধিক নয়। যদি রুগী থাকে সেক্ষেত্রে আমরা শীতলতা দেখাচ্ছি। এরপরেও প্রাইভেট কারও আমরা চেক করছি, যেখানে পারমিশন নাই কিংবা ঘুরতে বেরিয়েছে এই ধরনের গাড়ি পাইলে আমরা চেক করছি এবং আমরা আইনগতভাবে তাদের ব্যবস্থা নিচ্ছি, আবার অনেককে ফিরাইও দিচ্ছি। যাদের মুভমেন্ট পাস নাই, ইমার্জেন্সি কাজে বেরিয়েছে, তাদেরকে আমরা ছেড়েই দিচ্ছি। আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে দেখা যায় ভিন্ন মত। আমার 1200 টাকাতে কোথা থেকে দেবো? কতদিন ধরে বাড়ি নেই, আজকে বাইরে হয়েছে, যদি আমরা না থাকতো আমরা কী খাবো? কোন দেশ থেকে বেশ কিছু ফল ফ্রুট আনছিল, ওগুলো আনতে যাওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমি মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছি আর কি। মুভমেন্ট পাসের জন্য আর কি
চার্জ করেছে। টিকার দ্বিতীয় ডোজ ছিল, তাই আমরা গিয়েছিলাম শহীদ সরোয়ার দিতে। এদিকে জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নিজ বাসভবন থেকে বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে একথা জানান তিনি। সামনে ঈদ আসছে, অনেকেই কেনাকাটার প্রয়োজন অনুভব করে, আর তাছাড়া অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন জায়গা, আসা যাওয়া বন্ধ। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। লকডাউন শিথিল হলো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। লকডাউন শিথিল হলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিথিল হবে না, সেটি আরও কঠিন করতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কাল রোববার থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তে সারা দেশ থেকেই শুরু হয়েছে ঢাকামুখী জনস্রোত। মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে যাত্রীদের চাপ বেড়েছে, ঘাটে উপচে পড়া ভিড়। যাত্রী চাপে ফেরিতে জরুরি যানবাহন পারাপারও ব্যাহত হচ্ছে। অধিকাংশ ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় চলাচলরত 5টি ফেরিতেই ভিড় করছে যাত্রীরা। অতিরিক্ত ভিড়ের কারণে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসছেন যাত্রীরা। এদিকে একই অবস্থা গোয়ালন্দ পাটুরিয়া নৌ রুটেও। সকাল থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঢাকামুখী হাজারো মানুষ ভিড় করেন ঘাটে। তাদের বেশিরভাগই ফেরিতে করে নদী পার হয়ে বিভিন্ন যানবাহনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এদিকে রোববার পর্যন্ত অপেক্ষা না করে ঘোষণার পর দিনই শনিবারই রাজধানীতে অনেকে দোকান ও শপিং মল খুলে বসেছেন। শুরু করেছে বেচাকেনা। অন্যরা নিচ্ছেন খোলার প্রস্তুতি। শাটার অর্ধেক বন্ধ রেখে দোকান ঝাড় মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। মার্কেট ও শপিং মল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা। শিউলি রোজা রিপোর্ট। রোববার হতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার জারি করা হয় সরকারি প্রজ্ঞাপন। কিন্তু প্রতীক্ষার প্রহর না গুনে একদিন আগে শনিবারই রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকেই খুলে বসেছেন দোকানপাট ও শপিং মল, শুরু করেছেন বিক্রি বাট্টাও। সামনে ঈদ, একদিনের বেচাকেনাতেও কিছুটা লোকসান পোষানো সম্ভব বলে দাবি নির্দেশনা ভঙ্গকারী ব্যবসায়ীদের। আমাদের অনেক লস হয়েছে, এখন যদি ব্যবসাটা একটু ভালো হয়। আজকে খুলছি, আমরা সবসময় তো খুলি না, মানে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য খুলি। অনেক দোকানে বেচা বিক্রি শুরু না করলেও ঝাড়মোছ ও গোছানোতেই ব্যস্ত সময় পার করছেন। কাপড়ে যে ধুলাবালি পড়েছে সেগুলো মূলত পরিষ্কার পরিপাটি করার জন্যই আমরা একদিন আগে আমরা সব ব্যবস্থা করেছি। বন্ধ ছিল এতদিন, কালকে খুলবো বলে আমরা আজকে দোকানে হিসাব মিলাইতেছি। আমরা আজকে 12 দিন পরে দোকান খুলে একটু দোকান ঝাড়ু দিচ্ছি, কালকে থেকে মার্কেট খোলার একটা প্রস্তুতি। ব্যবসায়ীরা বলছেন গত 2 ঈদের ক্ষতি যদি এবারও চলে তাহলে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হবে। এদিকে অনেকদিন পর মার্কেট শপিং মল খুলে দেয় স্বস্তি জানালেন ভোক্তারা। এটা তো আর বলার কিছু থাকে না, অনেক ভালো লাগছে আর ভালো লাগারই কথা, যেহেতু অনেকদিন আমরা ঘর বন্দি হয়ে আছি। ভালো লাগছে এক সেন্সে, আর এক সেন্সে মনে হচ্ছে যে আরও হয়তো বা কোভিডের যে এখন যেই পরিমাণ বাড়ছে আরও হয়তো বা বাড়বে। দোকানপাট শপিং মলে কঠোর স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ বাড়বে বলে জানান সবাই। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। পুরান ঢাকার আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা খুবই সংকটাপন্ন। তারা লাইফ সাপোর্টে আছেন। বাকি 2 জনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। অগ্নিদগ্ধদের দেখতে এসে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানান, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। এস এম আরিফের রিপোর্ট। পুরান ঢাকার আরমানিটোলায় শুক্রবার কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ 20 জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের সর্বশেষ অবস্থা সাংবাদিকদের অবহিত করেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এই 20 জনের মধ্যে 4 জন আছে আইসিইউতে। যে 4 জন আইসিইউতে আছে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। 2 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও খুব যে একটা ভালো আইসিইউতে সেটা না। এবং বাইরে যারা আছে তাদেরও সবাই কিন্তু শঙ্কামুক্ত না,
আমরা খুব অবজারভেশনে রাখছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ 6 জনের মধ্যে আইসিইউতে থাকা একজনের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি। 6 জনের মধ্যে একজনের অবস্থা খারাপ 90%। আমি কালকে সকালে রোগীটা দেখছি যখন এখানে আসে, শরীরের সমস্তই পুড়ে গেছে, তার অবস্থা খুবই খারাপ এবং সে বয়স্ক একজন মহিলা। দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। পরে স্বাস্থ্য সচিব জানান, ভর্তি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমাদের স্বাস্থ্য বিভাগের ডিজি সাহেব, অন্যান্য সিনিয়র ডাক্তার আছেন, সার্বক্ষণিক ডাক্তার নার্স মিলে তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবহিত আছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সরকার ঘোষণার 10 বছরেও সরানো যায়নি পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন। একের পর এক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ব্যবসায়ী নেতারা বলছেন, কেমিক্যাল ব্যবসা সরাতে সরকারের আন্তরিকতার অভাব আছে। তবে বিসিক জানিয়েছে, আগামী বছর জুনের আগে ঢাকা থেকে প্লাস্টিক কারখানা ও কেমিক্যাল ব্যবসা সরানো সম্ভব নয়। এস.এম. আরিফের আরেকটি রিপোর্ট। একদম ধোঁয়া নিঃশ্বাস নিতে পারতেছি না। তারপর আমার ছেলের আবির করে ডাক দিছি, পরে উড়া উঠছে। আমরা সিঁড়ির কাছে আসছি, দেখি ধোঁয়া আর আগুন, সিঁড়িতে নামতে পারতেছি না। পরে গ্রিল ভাঙে, বড় ফ্যান দিয়ে গ্রিল ভাঙে তারপর নামি। ঘটনা বর্ণনা করতে গিয়ে এভাবেই আটকে উঠেন শুক্রবারের অগ্নিকাণ্ডের শিকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের 3য় তলার এই বাসিন্দা। আশেপাশের সব বিল্ডিংয়েই রয়েছে কেমিক্যাল গোডাউন কিংবা শিল্প কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কে আছেন। থাকি এই ভিতরে, যেহেতু পরপর কিছু ঘটনা ঘটছে, এর আগে ঘটছে, এরকম মোটামুটি আতঙ্কের ভিতরে আছি। আমিও যে বিল্ডিংয়ে থেকে বিল্ডিংয়ের নিচেও কেমিক্যালের গোডাউন আছে। সবাই একটা আতঙ্ক থাকে, যেহেতু কোন টাইমে কি হয় বলা যায় না। তো পুরান ঢাকার মানুষ তো এমনি জিম্মিতে আছে। দুর্ঘটনার দায় এককভাবে নিতে নারাজ বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের অবশ্যই লাইব্রেরি আছে, কিন্তু আমরা তো বহুদিন হলো এখানে ব্যবসা করে আসছি। আমরা চাচ্ছি সরকার আমাদেরকে একটা যদি জায়গা দিয়ে দেয়, আমরা চলে যাব, আমাদের গোডাউনগুলো সেখানে ট্রান্সফার করে নিয়ে যাব। এবং সরকার বলছে শোরুমগুলো থাকবে, শোরুম থাকবে আমাদের। উদ্ভূত পরিস্থিতি নিয়ে অ্যাসোসিয়েশন নেতাদের সাথে বৈঠক করেন ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিকের কর্মকর্তারা। পরে বিসিক কর্মকর্তা জানান, আগামী বছর জুনের আগে ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যাচ্ছে না। 14 তারিখে যখন আমাদের শুরু হয়ে গেল লকডাউনের আগের দিন আমি নেভির অফিসিয়াল লোকজনকে ডেকে জমির পজিশন সহ সব বুঝাই দিয়েছি যে তোমাদেরকে জমি দিয়ে দেওয়া হলো, তোমরা মাটি ভরাটের কাজ শুরু করে দাও। মাটি ভরাটের কাজটা যত দ্রুত ত্বরান্বিত হবে, আমার প্রকল্পটা শিফট হইতে আর কোনো সময় ক্ষেপণ হবে না। কারণ মাটি ভরাটের পরে বাকি কাজগুলো আমরা ইতিমধ্যে সব টেন্ডার করে ফেললে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করতেছি জুন 2022 পর্যন্ত আমার প্রকল্পের মেয়াদ আছে। আমি জুন 2022-এর মধ্যে আমার প্রকল্প শেষ করার খুব সচেষ্ট থাকব। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী বাজারে হানা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। মুদি মনোহরি দোকান ছাড়াও আড়ত ও গুদামে অভিযান চালায় তারা। পণ্য মজুত করায় কারওয়ান বাজারে কয়েকটি দোকান ও আড়তকে জরিমানা করা হয়। মজুদ ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন মনিটরিং টিমের প্রধান অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন বাজার, গোদাম ও আড়ত এবং টিসিবির ট্রাক সেলে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের মনিটরিং টিম। কারওয়ান বাজারে কয়েকটি মজুত পণ্যের দোকানে ও আড়তে অনিয়মের জন্য জরিমানা করা হয়। রাত্রে দেখা গেছে গাড়ি চালানোর নামাই দিয়ে গেছে, চোতাটা দেয় হলো সকাল আইসা। এ সব সময় কারণ হয়েছে গাড়িতে মাল দেওয়া যায়, সকালে টাকাটা আসে, সুতা নিয়ে আসে। এখন তো দেখা গেছে সুতাটা আমার হাতে পাইনি আমি, এই আমাদের অপরাধ। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মনিটরিং টিম প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। রমজানের মধ্যে অনেক ব্যবসায়ী যারা আসলে এভাবে তারা চায় যে এরকম মানুষকে জিম্মি করে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট করে, আমরা ওই জায়গাটায় আসলে মূলত কাজ করছি। ইম্পোর্টেড জিনিস বিক্রি করছে সে, কিন্তু এখানে ইম্পোর্টারকে সেই তথ্য নেই, বিএসটিআইয়ের কোনো সিল নেই। এর অর্থ হলো যে এই পণ্যটা আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকেছে। তা আমরা এখানে এরা যেহেতু খুচরা পর্যায়ে বিক্রি করে, আমরা এরা যেখান থেকে কিনেছে আমরা সেই জায়গাটাকে ফোকাস করছি। অর্থাৎ তারা বাদামতলিতে এটা যারা ইম্পোর্ট করে নিয়ে আসে বা তারা যেখান থেকে কিনে নিয়ে আসে, আমরা এর পরবর্তীতে সেখানেও ড্রাইভ দেব।
তবে বাজারে সব ধরনের পণ্যের বর্ধিত দামে নাখোশ সাধারণ মানুষ। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা। নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর দামই আসলে এখন বাড়তি। নর্মালি 1 মাস বা 15 দিন আগে যেরকম ছিল তার চেয়ে এখন প্রায় 10% 15% বাড়তি। এই যেমন তেলের দামটা তো অনেক চওড়া, তারপরে মাছের বাজারে গেছিলাম, মাছের দাম অনেক বেড়েছে, আর কাঁচা বাজারের দামটা মোটামুটি সীমিতের ভিতরে আছে, কিন্তু আমাদের ভোজ্য যে দামটা এটা একটু বেশি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সর্বাত্মক লকডাউনে রাজধানীর অন্য এলাকার ইফতার বাজারে ক্রেতার খরা থাকলেও জমজমাট অভিজাত গুলশানের চিত্র। হরেক রকম স্বাদের ইফতার কিনতে ভিড় করেছেন ক্রেতারা। মুখে মাস্ক পরলেও বেচাকেনায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিক্রেতারা অবশ্য বলছেন আগের মতো এখন তেমন জমেনি ইফতার বাজার। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। কাচ্চি, খাসির হালিম, গরুর চাপ সহ হরেক রকমের উপাদেয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অভিজাত এলাকা রাজধানী গুলশানের ইফতার দোকানগুলো। কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা বলছেন খাবারের স্বাদে ভিন্নতা আনতেই ইফতার কিনছেন তারা। খাবারের গুণগত মান আমি বলবো যে অন্য যে কোনো জায়গার থেকে ভালো, সেই কারণেই মূলত এখানে আসা এবং নেওয়া। খাবার স্বাস্থ্যসম্মত, দামও রিজনেবল, ভালো, গুণগত মানটা অনেক ভালো ফখরুদ্দিনে, যার কারণে ফখরুদ্দিনকে আমরা বেশি সাপোর্ট করি। এখানকার খাবারের গুণগত মান, কোয়ালিটি ওনারা ধরে রেখেছে অনেক বছর থেকে, আর হচ্ছে এখানকার প্রাইসটা অনেক রিজনেবল, তাই এখানে আসা হয়। তারা যেভাবে খাবার মেনটেন করে, তো চিন্তা করলাম আর কি যে আজকে একটু বাইরের খাবার নেই, এই কারণে আর কি আসলে এই লকডাউনের মধ্যে আসার। ক্রেতারা বলছেন ইফতার নিতে কিছুটা ভিড় আছে, এখনও তা অতীতের তুলনায় কম। বেচা বিক্রি তেমন একটা ভালো হচ্ছে না, লকডাউনের কারণে কাস্টমার খুব বেশি আসতেছে না। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সবকিছু পরিচালনা করতেছি। আর অন্য বছর তুলনায় এবার বিক্রি একেবারে কম, না বললেই চলে, কিছুক্ষণ পর পর একজন লোক আসে, এরকম অবস্থা। এবছর করোনা যেহেতু, সেক্ষেত্রে আমাদের বেচা বিক্রি তেমন একটা বেশি না, খুবই কম। তারপরও আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, তবে রেসপন্সটা হচ্ছে আগের মতো না, কারণ মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, তো দেখা যাচ্ছে আসে, খুব কম আসে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করলেও সামাজিক দূরত্ব মানায় ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই ছিল অনীহা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে 1136 জন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় 2016 সালের 18 জুলাই হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের পর 5 বছরেও এই মামলায় সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি। 2 মামলায় ভবন মালিক সোহেল রানা কারাগারে থাকলেও অধিকাংশ আসামি জামিনে এবং পলাতক রয়েছেন। এদিকে সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় দেশে আরও 83 জনের মৃত্যু, হাসপাতালে কমেছে রোগীর চাপ, গণহারে মানুষ মারা যাওয়ায় গোটা ভারত এখন জ্বলন্ত চিতা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দৃশ্যমান তৎপরতা নেই 2 সিটি কর্পোরেশনের। সর্বাত্মক লকডাউনে স্বাভাবিক নগর জীবন, শিথিলের চিন্তা ভাবনা সরকারের। কাল মার্কেট খোলার খবরে ঢাকামুখী জনস্রোত, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, অনেকে আজই খুলে শুরু করেছেন বেচাকেনা, প্রস্তুতি নিচ্ছেন অন্যরা। পুরান ঢাকায় আগুনে দগ্ধ 2 জন লাইফ সাপোর্টে, আগামী বছর জুনের আগে কেমিক্যাল গোডাউন সরানো যাবে না, জানালো বিসিক। 3 দিন পর খোঁজ মিলল বালিসাগরে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ, পাওয়া যায়নি ক্রুদের। এবং নিশ্চিত ড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট, বাংলাদেশের প্রথম ইনিংসের বিপক্ষে সমান লড়াই করছে শ্রীলঙ্কা, পিছিয়ে আছে 29 রানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।